সবুজে ঘেরা সুনামগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আছে এক ইতিহাস ঐতিহ্য। এটি শুধু একটি বাড়ি নয়, মরমী কবি এবং বাউল সাধক হাসন রাজার স্মৃতিবিজড়িত জায়গা, যেখানে সময় আটকে আছে শত বছরের গল্প নিয়ে। আজ আমরা হাসন রাজার বাড়ি ঘুরে দেখব, তার ইতিহাস জানাবো আপনাদেরকেও। সঙ্গেই থাকুন। আমার বড় বাবা দেওয়ান হাসন রাজা, মানে ওনার নাতির ছেলে আমি। আচ্ছা, ওই সময় মানে এই এলাকার যে ছেলেপেলেরা যারা আছে, বাচ্চারা আছে, পাহাড় থেকে কমলা আসতো। আচ্ছা, তো কমলাগুলা নিয়ে এখানে বাংলোতে বসতেন, আর এলাকার সব বাচ্চাদের নিয়ে আসতেন, আইসে এই কমলাগুলা ছুঁড়ে মারতেন। বাড়ির বাইরে ওনার যে কাচারি ঘর আছে ওইখানেও করতেন। এই জায়গাটাতে তাহলে কি ছিল? এটা ওনার ভিতর বাড়ি। আচ্ছা, মানে ওনার যে মূল অন্দরমহল ভিটে বাড়ি যেটা, হ্যাঁ, ওনার মূল ভিটে বাড়ি। এটা ওই সময় তো আসলে এরকম ছিল না, তখন ছিল সব মাটির ঘর, কুড়ে ঘর। তো উনি আসলে কুড়ে ঘর থাকতেই পছন্দ করতেন। ওনার সময় আসলে এই ধরনের মানে ঘরগুলা ছিল না, অট্টালিকা ছিল না। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেরা এগুলা তৈরি করছেন, মানে আমার দাদারা। আচ্ছা, কিন্তু ওনার সময় ঘরগুলো যেভাবে বানানো ছিল, মাটির ঘর যে আদলে ছিল, এখনো কি সেভাবে রাখা আছে? এটা ওনার ভিটে। আচ্ছা, ওনার ঘরটা ছিল এখানেই, ওনার মাটির ঘর, এইভাবে চৌচালা মাটির ঘর ছিল। তো উনি মারা যাওয়ার পরে ওই আদলেই ওনার ছেলে এটা তৈরি করছেন। তো এই জায়গাতে পরবর্তী প্রজন্মের কেউ আর নতুন করে অন্য কিছু করার চেষ্টা করেনি, মানে তার স্মৃতিটাকেই সংরক্ষণ করে রাখা হয়েছে। স্মৃতিটাকেই আমরা সংরক্ষণ করে রাখছি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন আপনি আপনার দাদার বাবা ছিলেন উনি, মানে আমি ওনার প্রপুত্র। আচ্ছা, দেওয়ান হাসন রাজার প্রপুত্র। তার মানে তো নিশ্চয়ই তার অনেক অজানা গল্প আপনাদের পারিবারিকভাবেই শোনা হয়েছে। জি, শোনা হয়েছে। উনি কেমন মানুষ ছিলেন? উনি আসলে প্রথম দিকে একটু মানে ওনার জমিদার ছিলেন, স্বাভাবিকভাবে ওনার যৌবনে উনি অনেক প্রতাপ ছিল, ছিল, কিন্তু পরবর্তীতে ওনার মধ্যে আধ্যাত্মিকতা চলে আসছে। একটা সময় ওনার ওই যে ওনার বাবা এবং ওনার ভাই একই সঙ্গে মারা যান। মারা যাওয়ার পরেও ওনার মধ্যে আপনার মৃত্যু ভয়টা চলে আসছে। তখন থেকেই ওনার এই যে মরমীবাদ বা আধ্যাত্মিকতা চিন্তাভাবনা চলে আসছে যে এই জীবনটা আসলে কিছু না, কিছুদিন পরেই সবাই চলে যাবে। এই থেকেই ওনার গানগুলা, যেমন ওই যে মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন মনে রে, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নায় রে। এই যে তার মধ্যে মৃত্যু ভয় চলে আসে, আধ্যাত্মিকতার পথকে তিনি বেছে নেন। তো আমরা আসলে যেটা দেখি, আধ্যাত্মিকতা যখন একটা মানুষের ভিতরে আসে, সে বেশ আনমনে থাকে, বা তার বিশেষ একটা জায়গা থাকে যেখানে সে একান্তে সময় কাটাতে পছন্দ করে। তো এই বাড়িটার কোন জায়গাটা ছিল যেখানে আসলে হাসন রাজা বসে তার একান্ত সময়গুলো কাটাতেন? উনি আসলে ওনার ঘরের পিছনেই ওনার পুকুর ঘাট আছে, এখানে পুকুর ছিল তখন। ওই ঘাটে বসে উনি আপনার ওনার যে আধ্যাত্মিক চিন্তাভাবনা বা গান বাজনা এগুলা করতেন। আরেকটা ছিল আপনার ওই যে আমাদের কাচারি ঘর, তখন তো এখানে আসলে সামনে কোনো ঘর বাড়ি ছিল না, জাস্ট কাচারি ঘর থেকে সরাসরি আপনার সুরমা নদীটা দেখা যেত, এবং সুরমা নদীর পাশেই মেঘালয় পাহাড়। ওনার দৃষ্টিটাই ছিল এরকম, মানে এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল। আচ্ছা, ফলে উনি ওনার ওইখান থেকেও বসে বসে ওনার মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসতো। মাটির ঘরে থাকতেন, এটা আপনার ওনার একটা গানেই আপনি বুঝতে পারবেন। যেমন ওই যে অনেকে বলতো যে উনি জমিদার, উনি কেন বড় বাড়ি ঘর করেন না, এই জন্য উনি নিজেই বলতেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভাইয়া, আমি একটু সেই পুকুর ঘাটটা দেখতে চাই যেখানে বসে তিনি তার আধ্যাত্মিক গানগুলো লিখতেন, তার একান্ত সময়গুলো কাটাতেন। জি, আসতে পারেন। কি ঘরে বানাইমু আমি, কি ঘরে বানাইমু আমি শূন্যের মাজারে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। জায়গাটা এখন অনেক পিচ্ছিল, আসলে খুব একটা ব্যবহৃত হয় না তো, হ্যাঁ, সেজন্য থাকে। এটা হলো গিয়ে ওনার ওই যে ওনার ঘরটা, এটা ঘরের পাশেই ঘাট ছিল, একদম ঘরের দরজা দিয়ে বের হয়ে এই ঘাটে আসতেন। উনি তো এখানে গোসল টোসল করতেন, আর এখানে আসলে এই ঘাটে বসে উনি গানের চর্চা করতেন। ওনার যে গানটা
যেটা লিখতেন উনি, এটাই উনি অনেক সময় সুর করে দিতেন। অনেক সময় সুরকার যারা ছিল তখনকার সময় ওনারা গানের সুর করতেন, গান বাজনা করতেন। এখানে বসেই উনি গান বাজনার আয়োজনটা করতেন ওই সময়। সালাদিন ভাই, এই ঘাটটা কি সেই সময় থেকে এইভাবে পাকা করা ছিল? জি, এই ঘাটটা সেই সময় থেকে পাকা করা ছিল। মাটির ঘর হলেও ঘাটটা পাকা করা ছিল, শান বাঁধানো ঘাট হ্যাঁ, ছিল। শান বাঁধানো আচ্ছা, ঘাট ছিল। এই ঘাটের মতো মানে শান বাঁধানো বা এই যে দেয়ালও ছিল, আমাদের পুরনো যে অন্ধরমহলের যে দেয়ালটা, এটা তো পাকা ছিল, কিন্তু ওনার ঘরটা ছিল শুধু থাকার ঘরটা যে মাটির থাকার ঘর ঘরটা ছিল। মাটির ঘর ছিল। এটা হলো গিয়ে ওনার ঘর ছিল। এই ঘর থেকেই উনি এখানে আসতেন, এখানে গোসল টোসল করতেন, আবার এখানে বসে ওনার যে রচিত যে গান বাজনাগুলো এগুলা করতেন উনি। আচ্ছা, এই জায়গায় কি মাদুর বিছিয়ে গানের আসর যে বসতো? এরকমই আমরা আমাদের মা বা আমাদের চাচাদের কাছ থেকে এটাই শুনছি, দাদিদের কাছ যেহেতু থেকে এটাই আমরা শুনছি। এখন তাদের কাছ থেকে শুনতে পারছি না, আপনার কাছ থেকে 2 লাইন গান শুনতেই পারি। আমি আসলে গানের চর্চা খুব একটা নাই, তবু আপনি বলছেন যখন। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, ধক ধক করে উঠল হে আগুন ধইল আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। দারুণ। যেহেতু গানের চর্চা নেই, তারপরেও যেহেতু উত্তরাধিকার সূত্রে আপনি হাসন রাজার বংশধর, জি। এবং তার গান এই যে যখন আমরা শুনি, একটু আগে আপনি গল্প বলছিলেন তার যে কাচারি ঘর ছিল সেখান থেকে পুরো সুরমা নদী দেখা যেত। জি, জি, জি। এই যে গানের মধ্যে এখন আমার অনুভবটা সেই জায়গায় হচ্ছে যে আসলে উনি গানটা কিভাবে রচনা করেছেন এবং কোন অনুভূতি থেকে রচনা করেছেন। অথবা এইভাবেই উনি গাইতেন। হ্যাঁ, এইভাবেই গাইতেন, হতে পারে সেই পুকুর ঘাটে বসে। এবং আমার কাছে ভাবতেই এখন বিষয়টা অন্যরকম লাগছে যে ঠিক এই জায়গাটাতে বসে হাসন রাজা গান গাইতেন, তার গান লিখতেন। জি, জি। মানে এরকম তো আসলে এই বাড়ির অনেক জায়গায় তার স্মৃতি আছে। ছড়িয়ে আছে। যে আরেকটা স্মৃতি আছে আমাদের এখানে, ওনার যে অন্ধরমহলের যে গেটটা ছিল, এই গেট আছে, আর এখানে ওনার গোলাঘর ছিল। এই যে আমাদের বাড়িতে তো অনেক মানুষ থাকতেন ওই সময়। আমরা যদিও এখন আসলে দিন দিন কমে যাচ্ছে, সবাই দেশের বাইরে চলে যাচ্ছেন বা বাইরে বিভিন্ন কাজের সুবাদে চলে যাচ্ছেন, তো তখন তো বাড়িতে অনেক মানুষ ছিল। তো ওই সময় বাড়ির খাওয়া দাওয়ার জন্যই আপনার গোলাঘর ছিল। এই গোলাঘরে ধান টান রাখতেন, এই ধান টান থেকে আপনার চাল করে খাওয়ার আচ্ছা, ব্যবস্থা আমরা করতেন তো বাড়িতে। সেই গোলাঘরটা অবশ্যই দেখব। জি। তবে তার আগে আমি তার জীবনের এমন একটা ঘটনা জানতে চাই যেটা আসলে আমরা সাধারণ মানুষরা জানি না, শুধুমাত্র আপনারা পারিবারিকভাবেই সেই বিষয়টা জানেন। জি, আসলে এটা ওই আবার এটাই বলতে হয় যে ওনার চিন্তা ভাবনাটা ছিল এরকমই, যে ওই যে মাটির ঘর উনি পছন্দ করতেন। তো একটা আমরা আমাদের পূর্বপুরুষদের মানে আমাদের বাবা চাচাদের কাছ থেকে শুনছি যে উনি একবার মামলার কারণে তখন কলকাতায় যেতে হতো, কলকাতা ছিল হাইকোর্ট। তো ওই হাইকোর্টে উনি গিয়েছিলেন। তো ওইখানে থাকা তো স্বাভাবিক, তখনকার সময় তো আপনার গেলেই 7 দিন পরে আসা যেত না, তখন ঘোড়া দিয়ে লঞ্চ দিয়ে স্টিমারে করে যাইতেন। তো ওইখানে গিয়ে উনি আস্তে আস্তে প্রায় মাস 2-1 বা 3 মাস চলে গেছে। তো উনি আসার পর ওনার বড় ছেলে দেওয়ান গনিউর রাজা শুনছে যে এখানে একটা বড় পাকা ঘর করে ফেলছেন। তো পাকা ঘর করার পরে উনি ওই পাকা ঘরটা উনি আইসা, তো উনি খুব রাগান্বিত হয়েছেন, বলছেন যে আমার জীবদ্দশায় এখানে কোনো পাকা ঘর হতে পারবে না, আমি মাটির ঘরে থাকতে পছন্দ করি, আমার বাড়িতেও মাটির ঘর। ওনার একটা ফিলিংস ছিল হয়তো। ওই সময় ওই পাকা ঘরটা ভাঙছে, এখানে ওনার নিদর্শনটা আছে, ওই যে ঘরটা ভাঙা হয়েছে, এটা ভাঙা ঘরের ইয়েটা আছে এখন, ভিটেটা এখনো ভিটাটা আছে। এখন আছে। আমরা একটু দেখি দেখতে পারেন। তাহলে। জি, জি, জি। চলেন। ভালা কইরা গোর বানায়া কইদিন তাকো আর হায়রে কইদিন তাকো আর, ভালা কইরা গোর বানায়া কইদিন তাকো আর হায়রে কইদিন তাকো আর। বাড়ির চারদিকে অনেক ঘাস জমে গেছে। হ্যাঁ, আসলে আমাদের তো থাকা হয় না বাড়িতে। এটা ছিল এই ভিটাটা ওনার, এই যে দেওয়ান গনিউর রাজা চৌধুরী ওনার বড় ছেলে, উনি ওই যে পাকা বিল্ডিংটা যেটা বলছিলাম যে এখানে পাকা বিল্ডিং করছেন, এবং হাসন রাজা এসে এটা ভেঙে দিয়েছিলেন। এটা তো তাহলে ওনার সেই মাটির ঘরের সঙ্গে যে লাগোয়া ছিল। মাটির ঘরের সঙ্গে লাগোয়া ছিল। আচ্ছা, তো ওই এটা ভেঙে আবার উনি ওই আগের মতো করে দিয়েছেন। এই যে ওনার পাকা ঘরটা আসলে ভগ্নাবশেষ কত বড় আছে। ছিল? পাকা ঘরটা এই যে পুরো জায়গাটা নিয়েছিল।
এই এখনো কি এইদিকে হ্যাঁ, মানে এই যে- ঘাসের নিচে পড়ে গেছে হ্যাঁ, হয়তো? ঘাসের নিচে পড়ে গেছে, এখানে আচ্ছা, আছে আমরা কিছু। হ্যাঁ এই দিকটাতে দেখতে পাচ্ছি এই জায়গাটা। জি 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 ও আচ্ছা, এখনো- এই একটা লাইন আছে। জি জি আছে এখানে অনেক আগে তো পুরো ছিল, আমরা আচ্ছা, ছোটবেলায় এইটাও কি সবকিছু একটা দেখেছি। লম্বা ঘর বানানো ছিল পাকা না ঘরটা? লম্বা না, এটা মোটামুটি স্কোয়ার ঘর ছিল, সুন্দর ঘর ছিল। আর এটা তো আগের এই যে লম্বা ঘরটা, এটা তো হাসান এই যে যখন উনি দেখলেন যে বাবা এসে ওনার পাকা ঘরটা ভেঙে ফেলছে, বাবা ছেলে সম্পর্কটা কেমন ছিল? সম্পর্ক বাবা ছেলের ছিল আপনার, এটা তো অবশ্যই শ্রদ্ধার জায়গা। আর দেওয়ান হাসান রাজা উনি তো প্রতাপশালী জমিদার ছিলেন, আর ছেলেও এটা উনি আর এটা নিয়ে আর কথা বলে নাই, কিন্তু শুনছি একটু তো যেটা। মনক্ষুণ্ণ না এটা তো হয়েছেন। মনক্ষুণ্ণ থাকতে পারে হয়তো ওই সময়, আমরা জানি না, কিন্তু আমার মনে হয় না যে উনি বাবার অবাধ্য হবে। অবাধ্য হওয়ার কথা না তখনকার সময় যেটা শুনছি। আচ্ছা, এই ভিটেতে ঐতিহাসিক আর কোন জায়গাটা আছে যেটা আসলে এখনো হাসন রাজার স্মৃতি বহন করছে? যে এখানে আছে ওনার গোলাঘর আছে, আর এখানে ওনার যে তখনকার সময় গেট ছিল, এই ইয়েটা আছে, আমরা একটু যে অন্ধরমহলের গেটটা ছিল এটা। আপনার ওই যে মনে প্রশ্ন আসতে পারে যে উনি তো আধ্যাত্মিক মানুষ, উনি বলছেন যে মাটির ঘর ছাড়া থাকেন না, তাহলে এই পাকা গেট কেন, পাকা দেয়াল কেন? আসলে ওনার সময় যেটা আমরা শুনছি আমাদের বড়দের কাছ থেকে, যে ওনার সময় জমিদার পরিচালনার জন্য ইংরেজ একজন ম্যানেজার রেখেছিলেন। আচ্ছা, ওই ম্যানেজারই ওনাকে ওই সময় উদ্বুদ্ধ করছেন যে একটা অন্তত অন্দরমহলের জন্য একটা বড় গেট দরকার। এরকম এই গেটের মতো আরও 4টা গেট ছিল এখানে আচ্ছা। এই বাড়িতে। ওইটাই ওনার মানে কাজ ওই সময়ের। আর নয় আসলে উনি ওই সাদাসিধে জীবনযাপনই করতেন, মাটির ঘরে থাকতেন। বলছিলেন এমন আরো 4টি গেট ছিল, হ্যাঁ 4টি গেট ছিল। তো পুরো বাড়ির জায়গাটা আসলে কতটুকু জুড়ে ছিল? এখানে প্রায় 15 বিঘা জায়গা, আচ্ছা, ঠিক আছে, পুরো বাড়িটা 15 বিঘা জায়গা, এর মধ্যে 4টা গেট ছিল। আর দেয়াল তো পুরনো দেয়াল ছিল, দেয়ালগুলো সব ভেঙে গেছে, এই যে দেখতে পাবেন আপনি ওই যে দেয়ালটা এখানে গিয়ে আপনার ভেঙে যাচ্ছে সবগুলো। এগুলো আসলে সংরক্ষণ করার এখন জানি না কিভাবে সংরক্ষণ, মনে হয় যে আমরা এটা ধরে রাখার চেষ্টা করি, অনেকে তো আসে দেখার জন্য। আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে এগুলাকে সংরক্ষণ করা যায়, এটা চিন্তা করতেছে। আর ওনার এই যে পুরনো একটা গোলাঘর, এটা আমরাও ব্যবহার করছি ছোটবেলায়, আমরা দেখতাম ধান টান আসতো, সেই ধানে রাখা হইতো। আপনার এই গোলাঘরটা আমাদের এই যে বাড়ির খাবার দাবারের জন্য এখানে ধানের ব্যবস্থা করা। এইটা কি এটা ওনার হাসন সময়, রাজার জি সময়ে ওনার সময়কার নির্মাণ করা হয়েছিল? জি। এবং দেখতে পাচ্ছি যে আসলে স্বাভাবিক যেভাবে আমরা ঘর দেখি, জানালা যেখানে থাকে, এটা দেখছি একদম উপরের দিকে। যে আসলে এটাই আমরা ছোটবেলায় তো দেখেছি, এখানে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে ধান আসলে এই ধানগুলা নিয়ে ওইখান থেকে এই ঘরের মধ্যে ফেলা আচ্ছা। হইতো। আর আবার যখন আমাদের ধানের প্রয়োজন হইতো, মানে একটা সময় আসলে তো সব ধান রাখা হইতো আস্তা ঘর জুড়ে। আর এরপরে যে সময় প্রয়োজন হইতো, ওই এখানে ছোট একটা ছিদ্র আছে। ছিদ্র আছে, হ্যাঁ। এটার জানলাটা খুলে দিলেই সব ধান এদিকে পড়তো। তখন এগুলা নিয়ে যেটুকু প্রয়োজন, এটা খাবারের জন্য যেটুকু প্রয়োজন এইভাবে নেওয়া হইতো। এটা হলো গিয়ে গোলাঘরের সিস্টেমটা ছিল। আমরা তো হাসন রাজার অনেক গল্প শুনলাম, তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে দেখলাম, তার পুকুর ঘাট, তার যে ভিটে মাটি সব কিছুই দেখলাম, কিন্তু তিনি ব্যবহার করতেন এমন কোনো জিনিস এখনো সংরক্ষণে আছে যেটা আমরা এখন দেখতে পারি? সামনেই দেখবেন, আপনি ঢুকলে হয়তো দেখতে পারেন যে হাসন রাজা মিউজিয়াম একটা করছে। ওই মিউজিয়ামের মধ্যে ওনার ব্যবহৃত জিনিসপত্র কিছু আছে, আমরা সংরক্ষণ করে রেখেছি, এখন এগুলা দেখতে পারেন, আসতে পারেন। আমি চলেন। জি। এটা হলো গিয়ে আমাদের মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা আচ্ছা, কিছু ওনার ব্যবহার করা জিনিসপত্র আছে, যেমন এই যে ওনার ঢোলটা আছে, এটা ওনার সময়ের ঢোল? ওনার সময় ঢোল। এই ঢোলটা উনি ব্যবহার করতেন, ওই যে বললাম যে ঘাটে বসে হ্যাঁ হ্যাঁ, মহিলাদের নিয়ে গান বাজনা করতেন, তখন এই ঢোলটা ব্যবহৃত হইত। আচ্ছা, আমরা দোতারাও দেখছি। জি, এগুলো পুরোনো জিনিস। এটা ওনার বংশ তালিকা। আচ্ছা যেমন হাসন রাজা, উনি রাজা বিজয় সিংহ থেকে আসছেন। আচ্ছা, এই যে ভারতের রাজা বিজয় সিংহর ছেলে উত্তরপ্রদেশ, রাজা অজিত সিংহ। অজিত সিংহ আচ্ছা, এখান থেকে চলে আসছে। এখানে উনি ও যে হিন্দু থেকে মুসলমান হয়েছেন রাজা জি, বাবু রায় চৌধুরী, উনি বাবু খান চৌধুরী হিসেবে
ওনার দাদার বাবা, মানে আমার যেভাবে হাসন রাজা যেভাবে আমার বড় বাবা, ওনার বড় বাবা হিন্দু, উনি হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়েছে। এই হলো কি ওনার বোন, হাসন রাজার একমাত্র বোন। একমাত্র বোন ছিল ওনার। জি, জি। আচ্ছা, আর ওনার কয় ভাই ছিল? ওনার 2 ভাই ছিল, দেওয়ান ওবায়দুর রাজা আর দেওয়ান হাসন রাজা, 2 ভাই ছিল একমাত্র বোন। উনি আবার কবি ছিলেন, মহিলা কবি তখনকার সময় সিলেটে। এদিকে আমরা আরো বেশ কিছু ছবি দেখছি। এইটা হলো কি ওনার কবরস্থান, ওই যে ওনার কবর। এই হলো ওনার বড় ছেলে দেওয়ান গনিউর রাজা চৌধুরী, জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, মানে উনি হচ্ছে আপনার আমার দাদা, বড় দাদা। দাদা, ওই যে আমি বললাম যে আমাদের 4 দাদা ছিলেন, মানে হাসন রাজার 4 ছেলে, এর মধ্যে বড় দাদাই দ্বিতীয়জন দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী এবং দেওয়ান একলিমুর রাজা চৌধুরী তৃতীয় পুত্র। উনি এইগুলো হচ্ছে ওনাদের কবর। জি জি জি। আচ্ছা, আর এটা হলো কি আমার দাদা দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী, ওনার 4 ছেলের মধ্যে সব ছোট ছেলে। আর আমরা এখানে হচ্ছে তার একটা জীবনী দেখতে পাচ্ছি, একটা দেয়া আছে, মানে এখানে অনেকেই এসে মানে ওনার সম্পর্কে জানতে পারবেন, এখানে একটা লেখা আছে। এখানে তার গানগুলো, জি জি, এখানে গানগুলো, ওই যে ওনার বিখ্যাত গানগুলা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বলা নাই, গুড্ডি উড়াইলে মরে মৌলার হাতে পড়ে। ওই যে আসলে তার তো এত বেশি জনপ্রিয় গান আছে যেগুলো জি আমরা আমাদের একটা অ্যাসেটের মতো। এখানে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট অফ পাকিস্তান। জি, এটা কার ছিল সার্টিফিকেটটা? এটা আমার বাবা দেওয়ান হাসন রাজার নাতি। আচ্ছা, এখানে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি ভাইয়া। এই যে যে পাতিলগুলো দেখতে পাচ্ছি, এগুলো ওনার সময়কারী, ওনার সময়। এইটা কি উনি নিজে ব্যবহার করতেন? জি, উনি ব্যবহার করতেন। আচ্ছা, এইখানে দেখছি তার স্ত্রীর ব্যবহৃত কলসি। জি জি। আমরা তো জানি আসলে তার তো একাধিক স্ত্রী ছিল। জি। তার টোটাল কতজন স্ত্রী ছিল? ওনার 5 জন স্ত্রী ছিল। আচ্ছা আচ্ছা, এখানে তো আসলে তার ব্যবহৃত কিছু জিনিসের অংশ বিশেষ দেখছি। জি, সবগুলো আসলে সংরক্ষণ করা সম্ভব হয় না। আসলে সময় হয় নাই, মানে সংরক্ষণ করার সুযোগ হয় নাই। আর আমরাও তো আসলে এইভাবে এখন যেভাবে মানুষ, মানে পর্যটকরা যেভাবে আসতেছেন বা হাসন রাজাকে জানার জন্য চেষ্টা করতেছেন, তখন তো আসলে আজ থেকে আরো 40 বছর আগে এরকম ছিল না, ঠিক না? যার ফলে তখন অনেকেই আসেন নাই, আর আমরাও এতটা গুরুত্ব দিই না, অনেক জিনিসই হারায় গেছে। আচ্ছা, এই জিনিসটা দেখছি যে অনেক দিক থেকে ভেঙে গেছে, মানে এটা জিনিসটা আসলে কি ছিল? এটা বাক্স ছিল, চিঠির বাক্স। চিঠির বাক্স, জি। আচ্ছা, আর এই জায়গাটা? এটা একটা কয়েন বাক্স ছিল, এই কয়েন টয়েন রাখা হইতো এগুলো। এগুলা সব কি খোলা যায় এখন? জি জি। বা মানে এক একটার কয়েন এক এক জায়গায় রাখা হতো, মানে আমাদের এখন যেটা ক্যাশ বক্স, জি ওইরকম ছিল। তখন তো কয়েনের ছিল, টাকা ছিল না। ভাইয়া, আরো দেখতে পাচ্ছি যে এই জায়গায় তার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র রাখা আছে। এই সবগুলো কি তিনি ব্যবহার করতেন? যে অনেকগুলাই এখানে ব্যবহার করতেন, সবগুলাই প্রায়। আমার খুব অল্প সময়ে মনে হলো যে অনেক কিছু জেনে ফেললাম, এবং মনে হচ্ছিল যে হাসন রাজার সময়ে সেই পুরনো সময়টাতে ফিরে গেলাম। এই যে আমরা যারা তাকে নিয়ে জানতে চাই, আপনারা আগ্রহ নিয়ে তার সম্পর্কে আমাদেরকে বলছেন, এবং দারুণ কিছু বিষয় আজ দেখলাম, কিছু বিষয় অনুধাবন করলাম, এবং তার গান যেভাবে তার অনুরাগীরা পছন্দ করে, যেভাবে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে, সেটা তো আমরা অবশ্যই চাইবো তিনি আরও যুগ যুগ বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে, এবং আপনার দিক থেকেও যে প্রচেষ্টা সেটাও অব্যাহত থাকবে। জি, আমরা আছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা এটুকু চেষ্টা, আসলে সরকারিভাবে যেটা করার কথা ছিল বা করার সম্ভব আছিল, এটা তো আমরা আসলে করতে পারি না ব্যক্তিগতভাবে। তবুও আমরা চেষ্টা করতেছি পারিবারিক, ওনার বংশধর হিসেবে, উত্তরসূরি হিসেবে আমরা ওনাকে তুলে ধরার জন্য। দেওয়ান হাসন রাজা তো আসলে আমাদের একার না, সারা দেশের মানুষের উনি সম্পদ। ওনাকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এই চেষ্টাটুকু করে যেতে পারি সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে এবং সময় কাটিয়ে বেশ ভালো লেগেছে। জি, আমাদেরও ভালো লাগলো। আর সময় টিপিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, হাসন রাজাকে উপস্থাপিত করার জন্য।